শুরু হয়েছে? হ্যাঁ। ওই। কোনো উপায় পাওয়া গেল না, তো আমাদেরকে এভাবে লম্বাভাবে ক্লাস করা লাগবে। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে ব্ল্যাক বডি, ফার্স্ট ক্লাস ব্ল্যাক বডির। এখন শুরু করা যাক। ক্লিয়ার দেখা যায় কিনা আমাকে জানিও, কমেন্ট মাঝে মাঝে কমেন্ট করলে হচ্ছে সাথে সাথে কমেন্ট করো কোনো পয়েন্টে হচ্ছে যদি না বুঝে থাকো কিছু। আর হ্যাঁ, এই ক্লাসটা আমি ক্লাস ভাগগুলো দেখাই দিই কিভাবে আমি ক্লাস ভাগ করেছি আজকে। তো ফার্স্ট অফ অল ফার্স্ট ক্লাস হবে হচ্ছে ব্ল্যাক বডির উপরে, ব্ল্যাক বডি অ্যান্ড এনার্জি। তারপরে সেকেন্ড ক্লাস হবে হচ্ছে প্ল্যানেটারি টেম্পারেচার। ক্লাস 3 হবে হচ্ছে অবজারভেশনাল। ফটোমেট্রি। আর শেষে এই সব কিছু মিলিয়ে আশা করছি রাত 9টা বাজবে, এখন 5:30 বাজে। তো ব্ল্যাক বডি অ্যান্ড এনার্জি দিয়ে আমরা এখন শুরু করব। তো যতটুকু আমার মনে আছে গত 2 বছরের ক্যাম্পে আমরা হচ্ছে ব্ল্যাক বডি নিয়ে আলোচনা খুব একটা করি নাই। মানে ব্ল্যাক বডি নিয়ে সাধারণ কোনো আইডিয়া দেওয়া হয়েছিল মনে হয়, কিন্তু গত 2 বছরের ক্যাম্পে ব্ল্যাক বডি নিয়ে কোনো বিস্তৃত আলোচনা করা হয়নি। তো এবছর আমি মোটামুটি আরো 2 বছর আরো ভালো মতো পড়াশোনা করে নিজে যা বুঝতে পারলাম, ব্ল্যাক বডি জিনিসটা অ্যাস্ট্রোনমিতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে। এখন ব্ল্যাক বডি সম্বন্ধে তোমার মোটামুটি ভালো আইডিয়া না থাকলে তুমি মোটামুটি তারা সম্বন্ধে আইডিয়া রাখতে পারছো না। তো ব্ল্যাক বডির কিছু কুৎসিত কুৎসিত কিছু ইকুয়েশনও আছে যেগুলো দেখলে মাথাটা খারাপ হয়। হ্যাঁ, তো সেই ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। তো আর ইকুয়েশনগুলো খুব একটা জটিল হবে না, কিন্তু হচ্ছে বোঝা লাগবে হচ্ছে কোন ইকুয়েশনটা নিয়ে তোমার ভালো মতো আলোচনা করা লাগবে, জানা লাগছে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল ব্ল্যাক বডি নিয়ে আমরা আলোচনা করছি কেন? ব্ল্যাক বডি নিয়ে আলোচনা করার মেন কারণ হচ্ছে তারা মানে একটা বস্তু যখন উত্তপ্ত করা হয় তখন বস্তুটা কি ভাবে সেটা হচ্ছে বিকিরণ করে, সেই জিনিসটা হচ্ছে ব্ল্যাক বডির বিকিরণ কার্ভ, রেডিয়েশন কার্ভ দেখে সবচেয়ে সুন্দরভাবে বোঝা যায়। তো এখন তোমরা সবাই জানো কি যে হচ্ছে তারাগুলোকে মোটামুটি আদর্শ ব্ল্যাক বডি ধরা হয়। কেন ধরা হয়? কারণ হচ্ছে তারাগুলো মানে ব্ল্যাক বডির মেন হচ্ছে যে বৈশিষ্ট্য হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ব্ল্যাক বডির একটা সুষম রেডিয়েশন কার্ভ পাওয়া যায়। সুষম রেডিয়েশন কার্ভগুলো হচ্ছে সাপোজ একটা ব্ল্যাক বডি। এখন ব্ল্যাক বডি কেন বলা হচ্ছে সেটার একটা কারণ হচ্ছে ব্ল্যাক বডি মানে যে জিনিসটা ব্ল্যাক তা না। আমরা একটা আদর্শ বস্তু কল্পনা করে নিয়েছি যেটা হচ্ছে দেখতে ব্ল্যাক না হলেও এর উপরে আপতিত সকল তরঙ্গ দৈর্ঘ্য সে শোষণ করবে, কিছু বিকিরণ করবে না। মানে এটা যদি তল ধরে নি, সে পুরাটাই শোষণ করে নিবে, কোনোটাই হচ্ছে বিকিরণ করবে না, আবার কোনোটা প্রতিসরণও করবে না। তো এটা হবে না, এটা হবে না, জাস্ট ঢুকবে। হ্যাঁ, আর সে এই শোষণগুলো ঠিক আছে, সে আবার একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি তাকে হচ্ছে উত্তপ্ত করা হয়, সে নির্দিষ্ট টেম্পারেচারে এই সকল তরঙ্গদৈর্ঘ্য যে শোষণ করেছিল সেগুলো সবগুলোই ছড়িয়ে দিবে আবার। কিন্তু ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট জিনিস খেয়াল রাখবে যে হচ্ছে সাপোজ এটা সকল তরঙ্গদৈর্ঘ্যের গ্রাফ। গত এইচআর ডায়াগ্রামে যারা গ্রাফটা দেখেছো তারা মোটামুটি জানো কি যে হচ্ছে এইচআর ডায়াগ্রামের সময়তে আমরা একটা মোটামুটি যে ইন্টেন্সিটি বা ওয়েভলেংথের একটা হচ্ছে
কার্ভ আঁকিয়েছিলাম। তো এই পাশে হচ্ছে ছোটগুলা, তারপর আস্তে আস্তে বড় হচ্ছে। তো যাই হোক, কার্ভটা হয় মোটামুটি এরকম। এখন উইনের ল কত ক্লাসে, যারা কত ক্লাস বলতে হচ্ছে এইচআর ডায়াগ্রামের ক্লাসে যারা মোটামুটি দেখেছো, আমরা সেটাও বলতে পারছি কি যে হচ্ছে এই কার্ভটা হচ্ছে উইনের ক্লাস, উইনের ল দিয়ে খুব ভালো মতো ব্যাখ্যা করা যায়। তো উইনের ল আসলে আমরা আসি হচ্ছে ব্ল্যাক বডির কার্ভ থেকে। তো উইনের ল প্রতিপাদন না করালে উইনের ল কিভাবে আসে সেটাও আমরা ভালো মতো এখন বুঝবো। হ্যাঁ, তো এই যে এই কার্ভটা দেখতে পাচ্ছ তোমরা, তো এখানে ব্ল্যাক বডির কার্ভের বৈশিষ্ট্য হচ্ছে কি, সে একটা সুষমভাবে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ করবে, কিন্তু একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে বেশি বিকিরণ করবে। এটাই হচ্ছে আমরা ল্যামডা ম্যাক্স বলি, সেটা আমরা জানি। তো আরো ভালো বিষয় হচ্ছে কি, তো ব্ল্যাক বডি এর ক্ষেত্রে তিনটা জিনিস হচ্ছে খেয়াল করা হয়, কি যে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন এ, ট্রান্সমিশন টি, আর রিফ্লেকশন আর, এই তিনটার মান ব্ল্যাক বডি এর ক্ষেত্রে যোগ করলে হচ্ছে a প্লাস টি প্লাস আর সমান সমান 1 হবে। আর সাধারণ বস্তুর ক্ষেত্রে এটা হবে, কিন্তু হচ্ছে ব্ল্যাক বডি এর ক্ষেত্রে হচ্ছে t is equal to 0 হবে, r is equal to 0 হবে, a is equal to 1 হবে। বুঝতে পারছো, আমি বলে তো দিলাম কি যে হচ্ছে অ্যাবজর্পশন সম্পূর্ণটা অ্যাবজর্ব করে। তো ব্ল্যাক বডি এর কার্ভের হচ্ছে সবচেয়ে সুন্দর সূত্র দেয় হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তো এই জিনিসটা মনে রাখো, কারণ হচ্ছে সাপোজ কোনো প্রবলেমে বলে দিল হচ্ছে একটা ব্ল্যাক বডি আছে, একটা আদর্শ ব্ল্যাক বডি আছে, যে আদর্শ ব্ল্যাক বডি না, একটা ব্ল্যাক বডি আছে যে কিনা হচ্ছে ট্রান্সমিশন পয়েন্ট সামথিং দেয়, 0.2 দেয়, রিফ্লেকশন 0.7 দেয়, অ্যাবজর্পশন তাহলে কমে যাবে অবশ্যই, যেহেতু তিনটার মানে এক। তো এরকম নিয়ে হচ্ছে কোনো আদর্শ ব্ল্যাক বডি নিয়ে তো আমরা সবসময় কাজ করবো না। তো তখন এই জিনিসটা আবার খেয়াল রাখা লাগবে যে হচ্ছে নতুন কোনো একটা প্রবলেম আসতে পারে আর কি। তো মেন যে ইকুয়েশনটাতে আমরা যাব সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশন। তো ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশনটা হচ্ছে কি করে, কি যে সুষমভাবে একটি ব্ল্যাক বডিকে যদি নির্দিষ্ট টেম্পারেচারে তাপ প্রদান করা হয়, তাহলে সে কি পরিমাণ হচ্ছে রেডিয়েশন, কেমন রেডিয়েশন কাটবে, সেটাই হচ্ছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশন। তো ম্যাক্স প্ল্যাঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইকুয়েশনটা যেটা মনে রাখাই লাগবে, আমার ইকুয়েশন মনে থাকে না, তো আমি দেখে লিখবো আর কি। তো এটা হচ্ছে ভালো মতো দেখো, বি নিউ 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 ভি না, বি নিউ at temperature T is equal to 2h nu cube by c square 1 minus e h nu by kt minus 1 minus 1। তো এই ইকুয়েশনটা হচ্ছে মানে যেভাবে হোক মনে রাখা লাগবে, একটা ইকুয়েশন মনে রাখলে হচ্ছে বাকি ইকুয়েশনগুলোতে আসা যাবে, সেই জিনিসটা আমরা শিখবো, কিন্তু এই ইকুয়েশনটা মনে রাখা লাগবে। তো মনে রাখার সহজ উপায় হচ্ছে নিউ এর জন্য উপরে থেকে কিউ, নিচে থেকে হচ্ছে স্কয়ার, আর এই জিনিসটা হচ্ছে মানে এই জিনিসটা মনে রাখা একটু সহজ আর কি। তো এই জিনিসটা এখানে নিউ আছে, খেয়াল করা লাগবে এটা নিউ। তো এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেসিফিক সারফেস ব্রাইটনেস। তো সারফেস ব্রাইটনেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, সমস্যা নাই। তো সারফেস ব্রাইটনেস, আর এটা হচ্ছে যে একক, সেটা হলো গিয়া ওয়াট পার মিটার স্কয়ার
পার 10 রেডিয়ান স্কয়ার পার হার্টজ স্কয়ার। তো এই হলো এটার ইকুয়েশন। এই ওটা অফ করতে। আর এখানে অবশ্যই তোমরা এটা জানো, এই হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের হচ্ছে কনস্ট্যান্ট, আলোর বেগ লাইট, আর টেম্পারেচার, সেই যে টি টেম্পারেচার আমরা বলে দিয়েছি, একটা নির্দিষ্ট টেম্পারেচারে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন, তো এই জিনিসটার ক্ষেত্রে খেয়াল করো, আমরা যখন চিন্তা ভাবনা করছি একটা ব্ল্যাক বডি নিয়ে, এই ইকুয়েশন দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য, সীমার জন্য, সীমা বলতে হচ্ছে যদি এটা নিউ হয়, নিউ আর নিউ প্লাস ডেল নিউ, এই রেঞ্জের মধ্যে এই টেম্পারেচারের জন্য একটা ব্ল্যাক বডি প্রতি সেকেন্ডে প্রতি সলিড অ্যাঙ্গেল নিয়ে আমরা আসছি, সলিড অ্যাঙ্গেলে কি পরিমাণ হচ্ছে বিকিরণ দেয়, এই ইকুয়েশন থেকে ভালো মতো বোঝানো যায়। হ্যাঁ, তো এই ইকুয়েশনটাকে হচ্ছে মানে এটা হচ্ছে প্রতি সেকেন্ডের মানে একক একটা ইকুয়েশন। তো এটাকে হচ্ছে যদি আমরা হচ্ছে আসল এনার্জি ইকুয়েশন দিয়ে লিখি, তখন সেটা হচ্ছে লেখা যাবে হচ্ছে পুরা এনার্জি বি নিউ কস থেটা ডেল নিউ ডেল এ ডেল ওমেগা ডেল টি। এখন এই জিনিসটা হচ্ছে আগের জিনিসই, কস কেন থাকছে সেটা হচ্ছে জানার বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে ডেল নিউ, এই তো বললাম রেঞ্জটা ছিল হচ্ছে নিউ থেকে নিউ প্লাস ডেল নিউ এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে, তার মানে মাইনাস গেলে শুধু ডেল নিউই থাকে। এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে পার ওমেগা, বা এটাকে বলা হচ্ছে ঘনকোণ সলিড অ্যাঙ্গেল, এটা হচ্ছে পার টাইম। তো এই জিনিসটা গ্রাফটা হচ্ছে যদি মানে ছবিটা যদি দেখায়, তাহলে ছবিটা হচ্ছে কি সবকিছু আমাকে আঁকানো লাগছে। এটা যদি তল হয়, এই তল এরিয়ার তল ডি, এখানে আমরা ধরি হচ্ছে ডি এ, এটা যদি হচ্ছে লম্বা হয় এই যে বি নিউ, এটা থেটা হলে এটা এখানে cos থেটা হবে। cos থেটা কেন আসছে এবার বুঝতে পারছো মনে হয়। এই যে এই তলের থেকে বের হয়েছে একটা লাইট, সেই লাইটটা এই যে এই অংশ হচ্ছে ঘনকোণ, এই ঘনকোণ দিয়ে বের হয়েছে, এই তলের সাথে সাথে ব্যাকিয়ে আছে। যদি এই তলের সাথে সরাসরি বের হতো, সাপোজ এরকম বের হতো, তখন আমরা হচ্ছে cos 0 ধরবো, কিন্তু আমরা জানি না কি যে এই তলের সাথে কেমন ভাবে আছে। তো এই জন্য আমরা এখানে cos একটা আলাদা মান করছি। তাহলে আমরা এখানে কি বলবো যে এই তল থেকে একটা আলোক রশ্মি বাড়াচ্ছে, বের হয়ে হচ্ছে একটা ঘনকোণ তৈরি করছে, এই ঘনকোণটা এটা হচ্ছে সেই ঘনকোণ। আবার এই তলের সাথে পারপেন্ডিকুলার একটা লাইনের সাথে এভাবে হেলে আছে, কি পরিমাণে হেলে আছে সেই জিনিসটা হচ্ছে cos দিয়ে বের হবে। হ্যাঁ, তাহলে এর হচ্ছে কি পার টাইমে একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট ঘনকোণ দিয়ে একটা নির্দিষ্ট এরিয়া থেকে বের হয়েছে। মানে এই জিনিসটা এমন হতে পারতো আর কি। হ্যাঁ, এটা মনে করো একটা পুরো তারার একটা সারফেস হতে পারতো, একটা তারার সারফেসের নির্দিষ্ট এরিয়া থেকে জিনিসটা ছড়িয়ে যাবে, এই জন্য এই জিনিসটা ঘনকোণটা হয়ে বাড়িয়েছে। তো এই জিনিসটা আসলে এই তলটা একটা তারার ক্ষুদ্র যে ডিএ পরিমাণ তো আমরা ধরে নিয়েছি, খুব ক্ষুদ্র একটা তল থেকে একটা আলো বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে ঘনকোণ আকারে। এটা তলের সাথে লম্বভাবে এই কোণটা থাকছে, এটা কোণ আকারে থাকতে পারে। তো এই জন্য cos
নির্দিষ্ট টাইমে আর নির্দিষ্ট পরিমাণ এনার্জি বের হলে এই জিনিসটাকে হচ্ছে আমরা হচ্ছে একটা ব্ল্যাক বডি এর স্পেকট্রাম এনার্জি বলি। আচ্ছা, তো আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে না পারো এই মুহূর্তে কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, আশা করছি কারো কোনো কমেন্ট নাই। তো এখন হচ্ছে সবচেয়ে ঝামেলার যে জিনিসটা মনে হলো যে এই জিনিসটা খুব ভালো মতো মানে ঘন কোন জিনিসটা ভালো মতো এক্সপ্লেন করা গেল না। তো যারা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে ছিল তারা লক্ষ্য করেছে কিনা জানি না, আরমান একটা সুন্দর লিঙ্ক শেয়ার দিয়েছিল। ডেইলি চেঞ্জ ইন এনার্জি বলতে হ্যাঁ, আমরা এখন ডেল্টি নিয়ে কাজ করছি, তো একটা নির্দিষ্ট মোমেন্টে এনার্জি হবে আর কি। ডেল্টি নিয়ে যেহেতু আমরা কাজ করছি সেই জন্য ডেইলিও একটা নির্দিষ্ট মোমেন্টে এনার্জি, আর এটা পার এককে এনার্জি। সবকিছু দেখেছিলাম তোমরা যারা হচ্ছে এককটা খেয়াল করেছিলা তারা দেখেছিলা কি যে ওই জিনিসটা ছিল পার এককে। তো পার এককে হলে হচ্ছে একটা নির্দিষ্ট ইয়েতে মানে নির্দিষ্ট, এগুলো সবকিছু হচ্ছে ডেল। ডেল মানে হচ্ছে আমরা এই জিনিসটা ইউজ করছি, কিন্তু আসলে এই জিনিসটা না, আসলে এটা হবে ডি হবে, ডিফারেন্সিয়াল হবে। ডেল বোঝাতে মানে সহজ করে ইকুয়েশন লেখার জন্য ডেল ইউজ করছি, কিন্তু আসলে সবকিছুতে ডি হবে, ডিফারেন্সিয়াল হবে। হ্যাঁ, আর এই এনার্জিটা হবে হচ্ছে একটা টি সময় এনার্জি আর কি। তো এখন আমরা হচ্ছে সলিড অ্যাঙ্গেল জিনিসটাকে একটু সুন্দরভাবে দেখবো। সলিড অ্যাঙ্গেল অনেক ইম্পর্টেন্ট। গত 2 বছরের ক্যাম্পেও আমি সলিড অ্যাঙ্গেল পড়াইনি, আমার যতটুকু মনে আছে। তো সাধারণভাবে আমরা তো দ্বিমাত্রিক কোণ জানি হচ্ছে এভাবে আঁকানো যায়, যেটা হচ্ছে এটার এটা একটা এস, এটা একটা চাপ। তো সাধারণ অনেকেই হয়তো দ্বিমাত্রিক মানে ত্রিমাত্রিক কোণ বা ঘন কোণ নিয়ে আইডিয়া আছে, আমি একটু ক্লিয়ার করি। তো এই জিনিসটাকে আমরা 3 ডাইমেনশনে নিয়ে যাবো। 3 ডাইমেনশনে নিয়ে গেলে কি হবে, এই জিনিসটা আর গোলক মানে এটা বৃত্ত থাকছে না, এটা একটা গোলক হয়ে যাচ্ছে। সাপোজ এটা একটা গোলকের অংশ, গোলকের ব্যাসার্ধ আর এই একটা নির্দিষ্ট এরিয়া আছে। মানে এটা থেকে যেমন টেক কেটে নেওয়া যায়, এখান থেকে একটা যদি হচ্ছে কোণক কেটে নাও, যে জিনিসটা হবে ভিতরে যে কোণটা, এই কোণকটা এই স্ফিয়ারের কেন্দ্রে যে কোণটা করছে, এখানে আমরা কি করছিলাম জানি এটা থিটা। তো এই ক্ষেত্রে একটা স্ফিয়ারের যদি এই এরিয়ার যদি একটা কোণক কেটে নাও, তাহলে কেন্দ্রে হচ্ছে যে কোণটা করে সেটাই হচ্ছে ঘনকোণ। সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ওমেগা দিয়েও প্রকাশ করি, বড় হাতের ওমেগা দিয়েও প্রকাশ করি, আবার ছোট হাতের ওমেগা দিয়েও প্রকাশ করি। হ্যাঁ, এখন এই জিনিসটাকে হচ্ছে লেখা হয় স্টেরাডিয়ান দিয়ে, স্টেরাডিয়ান এসআর দিয়ে। আমরা আমাদের বি নিউ টি এর সূত্রে দেখেছিলাম যে পার স্টেরাডিয়ান বলে একটা ফ্যাক্টর আসছিল, সেটা হচ্ছে এককে, সেটা হচ্ছে আমাদের ঘনকোণের জন্য। তো ঘনকোণের হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এভাবে লিখে কি যে হচ্ছে এরিয়া বাই আর স্কয়ার। তো এই এরিয়া বাই আর স্কয়ার খুব সুন্দর অ্যানালজি হচ্ছে কি যে তুমি সাপোজ
একটা মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছো, তো মসজিদের ভিতর থেকে দাঁড়িয়ে তুমি উপরে মাথার উপরে গম্বুজ দেখতেছো। গম্বুজ দেখার সময় তো দেখলা তুমি হচ্ছে, সাপোজ তুমি একটা গম্বুজ মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছো, এটার রেডিয়াস আর, তো মসজিদের দেয়ালে অনেকগুলো, গম্বুজের দেয়ালে অনেকগুলো টাইলস আছে, সাপোজ টাইলস আছে তুমি এখান থেকে দেখতেছো। হ্যাঁ, এই টাইলস তোমার কেন্দ্র করে যে কোণটা হচ্ছে, এই কোণটাই হচ্ছে তোমার জন্য টাইলসের হচ্ছে ঘনকোণ। এখন আমরা জানি কি পুরা স্ফিয়ারের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আবার আমরা আমরা জানলাম যদি পুরা স্ফিয়ারের হয়, আমরা এখানে ইকুয়েশন জানি কি এরিয়া বাই r², তাহলে এখানে আবার r² দিয়ে দিলে হচ্ছে পুরা পুরা মানে স্ফিয়ারটা আমাদের জন্য মাত্র 4π পরিমাণ হচ্ছে ঘনকোণ তৈরি করে, 4π স্টেরেডিয়ান। তো এই জিনিসটাও অনেকে অনেক জানো, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে একটা টাইলস ধরলাম বা একটা গোলকের অংশ ধরে কাজ করে করে এরিয়াটা অংশ বের করলাম, কিন্তু এটা যদি গোলক না হয়, একটা দেয়াল হয়, এটা একটা যদি দেয়াল হয়, তুমি দাঁড়িয়ে আছো এখানে, তো দেয়ালকে আমরা কল্পনা করতে পারি অসীম ব্যাসার্ধের একটা অসীম ব্যাসার্ধের একটা স্ফিয়ারের একটা নির্দিষ্ট পোর্শন। তখন তুমি আর সহজে হচ্ছে একটা তোমার, তুমি যদি আর জানতে আগে তো মোটামুটি এটাও কল্পনা করতে পারতে এটার ক্ষেত্রফল কত হবে। কিন্তু এটা যখন অসীম হয়ে যাবে, আরটা প্লাস টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, তখন তোমাকে হচ্ছে আবারও হচ্ছে ডিফারেন্সিয়ালে যাইতে হবে, তখন এটাকে আবার ডি এ ধরবো। হ্যাঁ, তখন আবার হচ্ছে যে মানে ছবিটা মানে এখন তোমাকে বের করতে হবে একটা নির্দিষ্ট পোর্শনে হচ্ছে এটার জন্য তোমার এরিয়া কত। তো এরিয়া বের করার জন্য তোমাকে এখন আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেতে হবে। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে আনবা। এটার জন্য তোমাকে হচ্ছে যাওয়া লাগবে 3D স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে। তো ছবিটা খুব বিরক্তিকর। ওকে, তো আচ্ছা, আমরা এই অংশ নিয়ে কাজ করব। এই অংশ হচ্ছে কেন্দ্রে যে ঘনকোণ তৈরি করে সেটা নিয়ে কাজ করব। তো আমরা হচ্ছে কোণগুলো ডিফাইন করি। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এই কোণটাকে ডিফাইন করা হয় হচ্ছে ডেল ফাই। এই এই জিনিসটাকে হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ফাই, তাহলে এতটুকু হবে ডেল ফাই, এতটুকু হবে ডেল ফাই। এই জিনিসটা যদি থিটা হয়, তো এতটুকু হবে হচ্ছে ডি থেটা। এই এই মানটা হবে হচ্ছে আর সাইন থেটা। এটা হলো ডি এ, ডি এর মান বের করা লাগবে। এখন এই পার্টটার মান হচ্ছে আর ডি থেটা, এই পার্টটার মান হচ্ছে আর সাইন থেটা ডি থেটা। একটু ঘিজিমিজি হইল আর কি। আচ্ছা, আরেকবার দেখায়। এটা ফাই হলে অবভিয়াসলি এটা ডেল ফাই। হ্যাঁ, এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উপরে গেছি, এটাকে তোমরা ধরতে পারো ডিক্লাইনেশনের মতো উপরে গেছি। তো আমার এই কাজ হচ্ছে এই পরিমাণটা নিয়ে কাজ করা।
এটা এই স্ফিয়ারের কেন্দ্রে যে পরিমাণ ওমেগা সৃষ্টি করেছে সে যায়। তো আমাকে জানা লাগবে এই মানটা কত আর এই মানটা কত, দৈর্ঘ্য আর প্রস্থ। তো দৈর্ঘ্যের মান বের হচ্ছে আর সাইন থেটা ডি থেটা, আর মানে যাই হোক ধরো দৈর্ঘ্য দুইটা বাহুর, একটা বাহু হচ্ছে আর সাইন থেটা ডি থেটা আর একটা হচ্ছে আর ডি থেটা। এখন আমরা জানি হচ্ছে ওমেগার মান কত হবে, আর সাইন থেটা ডি থেটা আবারও আর ডি থেটা বাই হচ্ছে আর স্কোয়ার, যেটা আসে হচ্ছে সাইন থেটা, কোথাও একজন ভুল করেছি, এখানে ভুল করছি, আর এটা ডি কিউ হবে, এটা সরি ডি ফাই হবে, এটা তাই তো বলি, এটা ডি ফাই। তাহলে হচ্ছে সাইন থেটা ডি থেটা ডি ফাই, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেলের মান। হ্যাঁ, তো এটা যদি ডি হয় তাহলে হচ্ছে, এটা যদি ডি হয় তাহলে আমরা পুরা ইয়ার জন্য পাবো হচ্ছে sin theta d theta dq। Can we know the Can we know why we calculate energy density per unit frequency as in watts? আচ্ছা, সিগনিফিকেন্স হচ্ছে আবারও সেই আমাদের মাপার ক্ষেত্রে আলোর ফ্রিকোয়েন্সি মাপা সহজ, আলোর হচ্ছে ওয়েভলেংথ মাপা সহজ। তো এই দুইটা জিনিস মাপা যত সহজ সেই জিনিস। আর ব্যাপার হচ্ছে যখন ম্যাক্স প্ল্যাঙ্ক এই জিনিসটা প্রথমে আবিষ্কার করেছিল তখন মানে জিনিসটা শুরুই হয়েছে যে এখানে একটা কোয়ান্টিটি ছিল ই এইচ সি এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান, এই কোয়ান্টিটিটা ছিল, এই কোয়ান্টিটি আসছে কোয়ান্টাইজড এনার্জি থেকে। তো কোয়ান্টাইজড এনার্জি হচ্ছে আমরা প্রথমে জানতাম ফোটনের এনার্জি হচ্ছে ই ইজিক্যাল টু এইচ নিউ থেকে, এই 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 ইকুয়েশন থেকে কোয়ান্টাইজড এর হচ্ছে একটা বড় সরো একটা ইকুয়েশন থেকে প্রতিপাদন করা যায় এটা, এই জন্য এটা আসছে। আর ফার্স্ট অফ অল এই নিউ এর মান আর ল্যামডার মান হচ্ছে বের করা সহজ। প্রথমে জিনিসটা আসছে হচ্ছে আমরা নিউ হিসাবে নিউ ইকুয়েশন নিয়ে কাজ করব, কেন কাজ করব সেটার হচ্ছে সুবিধা হচ্ছে ইকুয়েশনটা সহজ কম্পারেটিভ। আমরা হচ্ছে নিউ রে ইকুয়েশন প্রথমে শিখবো ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে ল্যামডা দিয়েও ইকুয়েশন হচ্ছে বের করব। এই জিনিসটা একটা সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে যেতে হয় সেটা হচ্ছে প্রতিপাদন করে একটা অঙ্ক আসতে পারে, তো অঙ্কটা আমি প্রতিপাদন করে দেখাচ্ছি। তো এই পর্যন্ত তোমরা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের হচ্ছে মেইন ইকুয়েশনটা মানে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বুঝেছো কিনা সেটা দেখো। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি বুঝে থাকো তাহলে আমি ছবিটা হচ্ছে এখন, ছবিটা হচ্ছে যারা আঁকাওনি তারা হচ্ছে এখনই আঁকায় ফেলো, কারণ হচ্ছে আমি এটা যদি মুছে দিই এখন আমি কিছু দুইটা অঙ্ক করাবো তখন তুমি হচ্ছে ঠিক মতো বুঝতে পারবে না। তো আমি সাইড জিনিসপত্রগুলো আস্তে আস্তে মুছছি। যারা এখনো আঁকাওনি তারা আঁকিয়ে ফেলো, নাহলে পরে সমস্যা হবে। ওকে, তো আরেকটা ব্যাপার হচ্ছে যদি এই একটা মানে কোণক, সাপোজ একটা কোণক, এই কোণকটা যদি একটা ডেল থিটা পরিমাণ কোণ সৃষ্টি করে স্ফিয়ারের কেন্দ্রে, আর এই ডেল থিটার মান যদি হচ্ছে একের চেয়ে কম হয়, তখন আমরা হচ্ছে এই ইকুয়েশন থেকে নিয়ে আসতে পারি হচ্ছে মানে একটা
সাধারণ ইকুয়েশন নিয়ে আসতে পারি হচ্ছে, সেটা হলো 2 পাই 1 মাইনাস কস ডেল। এই ইকুয়েশনটা মনে রাখা লাগবে, এই ইকুয়েশন এগুলা মনে রাখার কোনো দরকার নাই। এই ইকুয়েশনটা মনে রাখা লাগবে, কি হচ্ছে একটা মানে স্ফিয়ারের কেন্দ্রে একটা কোণক যদি ডেল ফাই পরিমাণ কোণ তৈরি করে, তখন সেই ক্ষেত্রে আমরা সলিড অ্যাঙ্গেলের ইকুয়েশন জানবো 2 পাই 1 মাইনাস কস ওই ডেল থিটা। এখন তোমরা যদি ডেল থিটা এর মান 1 এর চেয়ে অনেক কম হয়, সেই ক্ষেত্রে এই ইকুয়েশনকে মানে এখানে জাস্ট তুমি হচ্ছে এই ইকুয়েশনকে আমরা ইকুয়েশন এখান থেকে নিয়ে যাই, তাহলে লিখতে সুবিধা হবে। টু বাই 1 মাইনাস 1 এটাও একটা সূত্র। যদি এটার মান খুবই ছোট হয় তাহলে আমরা সরাসরি হচ্ছে এই সূত্রটা হচ্ছে লিখতে পারি, পাই এই জিনিসটা মনে রাখো, এই জিনিসটা মনে রাখো, আর কিছু মনে রাখা লাগবে না। তো সলিড অ্যাঙ্গেলের হচ্ছে আপাতত এই কয়েকটা জিনিস মনে রাখলেই যথেষ্ট। তো সলিড অ্যাঙ্গেল নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে আমরা এরপরে যতগুলাই হচ্ছে ব্ল্যাক বডি ইকুয়েশন নিয়ে কাজ করব, প্রত্যেকটাতে এই টার্ম ডি ওমেগা এই টার্ম আসবে। এই টার্মকে কিভাবে হচ্ছে সলভ করতে হয় সেই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো তখন হচ্ছে তোমাকে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন হচ্ছে ইউজ করা লাগতে পারে। এই ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট বলে একটা প্রবলেম ছিল 2018 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে আমরা কি করেছিলাম, আমি এটা তাহলে মুছে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রবলেমটা এটা ছিল, এটা যদি পৃথিবী হয়, এটা যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়, তো বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা নির্দিষ্ট সময় পৃথিবীর কি পরিমাণ অংশ দেখতে হবে, তখন হচ্ছে এই ইকুয়েশন দিয়েই কাজ করা লেগেছিল। এই ইকুয়েশনটা হচ্ছে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট ভিডিওটা হচ্ছে ইউটিউবে আছে, যারা দেখনি তারা দেখতে পারো। এই ইকুয়েশনটা নবী আরো সুন্দর করে প্রতিপাদন করে দেখাচ্ছে, আমি হচ্ছে শর্টকাটে প্রতিপাদন করলাম আর কি। এই ইকুয়েশনটা দিয়েই এই প্রবলেমটা সলভ করা লেগেছিল, তো আমি রিমাইন্ড করে দিলাম আর কি। মানে প্রবলেমটা ছিল কি, এক বঙ্গবন্ধু স্যাটেলাইট এখান থেকে কি পৃথিবীর কি পরিমাণ অংশ একবারে দেখতে পারবে, মানে পৃথিবীর কোন অঞ্চলের লোকজন নিজেও বঙ্গবন্ধু স্যাটেলাইটকে দেখতে পারবে, মানে একটা ঘনকোণই তৈরি করছে আর কি, একটা ঘনকোণ তৈরি করছে। এই ঘনকোণের মানটাই আমরা বের করবো, সেই ঘনকোণের মানটা বের করা যাবে এই ইকুয়েশন দিয়ে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে, এর আগে আমরা যে কাজটা করলাম কি, যে হচ্ছে বি নিউ টি বের করেছি, এখন আমরা এই জিনিসটাকে বি ল্যামডা টি তে কিভাবে নিয়ে যাব, কনভার্ট। হ্যাঁ, তো আগে হচ্ছে এটার ইকুয়েশনটা আমরা আবার লিখি। এটার ইকুয়েশন ছিল হচ্ছে 2h নিউ বাই সি স্কয়ার 1 e টু দি পাওয়ার h নিউ কে টি মাইনাস 1, এটা ছিল এটার ইকুয়েশন। এখন আমরা জানি c ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। তো সরাসরি কি হচ্ছে, যেখানে যেখানে তুমি দেখতে পাচ্ছ নিউ আছে, সেখানে সেখানে কি এই ইকুয়েশন দিয়ে হচ্ছে তুমি
সি বাই ল্যামডা বসায় দেবা, তাহলে কি ইকুয়েশন থেকে এখানে চলে যাওয়া যাবে? এটা হচ্ছে তোমরা আগে একটু ভাবো, ভেবে আমাকে কেউ একজন কমেন্ট করে জানাও, আমি ততক্ষণ একটু আসতেছি। এই জিনিসটা তোমরা ভাবো কি যে হচ্ছে আমরা নিউ এর ইকুয়েশন ছিলাম, এই ইকুয়েশনটা হচ্ছে নিউ এর জন্য। হ্যাঁ, তো আমি নিউ এর ইকুয়েশনে যাবো না, আমার হচ্ছে যে আমার কাছে ডিটেক্টর আছে সে হচ্ছে ল্যামডা ভালো মতো মাপতে পারে, তো আমি এই ইকুয়েশনটাই যাচ্ছি ল্যামডার জন্য। আমি জানি হচ্ছে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, তো আমি কি জাস্ট এখানে যেখানে যেখানে নিউ দেখছি সেখানে সেখানে সি ল্যামডা বসায় দিলেই কাজ হবে না হবে না? এটা তোমরা একটু চিন্তা ভাবনা করো, আমি আসতেছি। আমি যতক্ষণে ভিডিও একটু পজ করলাম। আচ্ছা, আরমান একটা কোশ্চেন করেছে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। তো স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন হচ্ছে করলাম একটা, যেটা হচ্ছে আমরা বের করেছিলাম হচ্ছে কত দিয়ে, এটা স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন ধরা যায়, কিন্তু স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে আরো কাজ আছে। তো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন নিয়ে একটা ক্লাস করানোর ইচ্ছা আছে। ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন সেটা যাবে হচ্ছে আমরা যদি ডেটা অ্যানালাইসিসের একটা ক্লাস করি তখন ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন আরো কিছু জিনিসপত্র নিয়ে ডিসকাস করব। তো এটা ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন না, এতটুকু জেনে রাখো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে সাবিত যেটা বলতো ঠিকই আছে যে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন দিয়ে এটা করা যায়, কিন্তু আমি যেটা বলছি সেটা এখানে হচ্ছে এটা সহজে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন নিয়ে কাজ করা যায় না। আচ্ছা, তো কোশ্চেন ছিল কি যে আমার কাছে ইকুয়েশন আছে বি নিউ টি তে, যেটা ইকুয়েশন এটা আমরা জানি হচ্ছে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। তো এই ইকুয়েশন থেকে এখানে কি বসিয়ে দিলে কাজ হবে? তার আগে তুমি আগে খেয়াল করো কি যে আমার কাছে দুইটা গ্রাফ আছে, দুটাই ব্ল্যাক বডির গ্রাফ। তো একটা হচ্ছে আমি এই পাশে নিউ বৃদ্ধি পায় আর এই পাশে ল্যামডা বৃদ্ধি পায়। সেটা কেন? আমরা জানি যে এই জিনিসটা ইনভার্সলি প্রপোর্শনাল, তো এদিকে যদি নিউ বৃদ্ধি পায় তাহলে এদিকে ল্যামডা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বি নিউ এর জন্য, এটা হচ্ছে বি ল্যামডা এর জন্য, ঠিক একই টেম্পারেচারে। তো গ্রাফটা কেমন হবে? একই রকম গ্রাফই হবে, একই রকমই হবে, কিন্তু পুরা এক হবে না। এখন তুমি চিন্তা করো কি যে এনার্জি, এই গ্রাফ তো দুটার ক্ষেত্রে প্রায় সেম, এনার্জি এতটুকুর মধ্যে, এনার্জি এতটুকুর মধ্যে সেম হবে। এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি, কি যে একটা গ্রাফের একটা নির্দিষ্ট রেঞ্জে যে পরিমাণ শক্তি থাকবে, ব্ল্যাক বডি এমিশন যত দুটারই টি সমান, এই দুটা গ্রাফে অবশ্যই এটা চিন্তা করা লাগবে কি যে হচ্ছে নির্দিষ্ট সময়ে গ্রাফের নির্দিষ্ট রেঞ্জে একই পরিমাণ শক্তি থাকবে। এটা যদি ক্লিয়ার না হয় মানে চিন্তা করো কি যে হচ্ছে দুটার ক্ষেত্রে টেম্পারেচার সমান, দুটা গ্রাফের ক্ষেত্রে টেম্পারেচার সমান, দুটা গ্রাফই সেম, তাহলে অবশ্যই এদিকে যদি নিউ বাড়ে তাহলে এদিকে হচ্ছে ল্যামডা বাড়বে। আমরা কারণ জানি যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল এর একটা সম্পর্ক। হ্যাঁ, তো নির্দিষ্ট রেঞ্জে যে পরিমাণ শক্তি আছে এপাশে, এই গ্রাফেরও নির্দিষ্ট রেঞ্জে ওই রেঞ্জের মধ্যে একই পরিমাণই শক্তি থাকবে। তো আমরা বলতে পারি টি
এই জিনিসটা বলতে পারি। এটা যদি মানে নিউ হয় তাহলে অবশ্যই এতটুকু হবে হচ্ছে ডেল নিউ আর এতটুকু হবে হচ্ছে ডেল ল্যামডা। তো আমি এখানে সরাসরি হচ্ছে ডেল নিউ আর ডেল ডি ল্যামডায় লিখি। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি হচ্ছে একই টেম্পারেচার জন্য এটা লিখতে পারি। এখন আমরা হচ্ছে দেখব কি যে ডি নিউ বাই ডি ল্যামডা সমান সি বাই ল্যামডা স্কয়ার আসে। এটা হচ্ছে যদি নিউ ইজ ইকুয়াল টু সি ল্যামডা হয় তাহলে ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসে। ক্লিয়ার? ল্যামডা সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করলাম, এই জন্য সি তো কনস্ট্যান্ট, যা থাকে নিচে একটা খালি বৃদ্ধি পাবে। এমনি হয়তো হচ্ছে সি বাই ল্যামডা হতো সি কনস্ট্যান্ট, তাহলে শুধু এখানে একটা পাওয়ার বৃদ্ধি পাইছে আর কি। এখন তুমি কি করবা কি এই মানটা নিয়ে যে এই মানটা নিয়ে যে এখানে বসাবা, বসিয়ে হচ্ছে যদি এখানে এই মানটা নিয়ে যে কোনো একটা মান বসাবা, মান বসালে হচ্ছে যে জিনিসটা হবে হচ্ছে ইকুয়েশন সিম্পলিফাই করলে বি ল্যামডা টি 2hc স্কয়ার বাই ল্যামডা টু দি পাওয়ার 5 1 ehc ল্যামডা কে টি মাইনাস 1। তো কি জন্য বলেছিলাম কি যে এই ইকুয়েশনটা মনে রাখতে, কারণ দেখতে পাচ্ছ এই ইকুয়েশনটাতে হচ্ছে মানে ভেজাল রাশি বেশি। এই ইকুয়েশনটাই মনে রাখা সহজ, এই ইকুয়েশনটাতে একটু মানে রাশি বেশি মনে রাখা কঠিন। তো ব্যাপার হচ্ছে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে যাইতে হলে তোমার চিন্তা করা লাগবে একটা নির্দিষ্ট মোমেন্টে হচ্ছে দুটার এনার্জি সমান, ডেরিভেটিভ আনা লাগবে, ডেরিভেটিভ এনে গা বসাইতে হবে ডি নিউ বা ডি ল্যামডা এর মান যে কোনো একটা বসাতে হবে। সে বসে তুমি যদি এই ইকুয়েশনে তখন এই জিনিসটা বসাও তাহলে হচ্ছে এটা থেকে এটা আসা যাবে আর কি। তো এই হলো দুটা ইকুয়েশন, এটা হচ্ছে ল্যামডার জন্য আর এটা হচ্ছে নিউ এর জন্য। তো যে কোনো একটা মনে রাখলে আর এই কনসেপ্টটা যদি মনে রাখো, যে কোনো একটা মনে রাখলে এই কনসেপ্টটা মনে রাখো যে ডেরিভেটিভটা যদি বের করতে পারো, ডেরিভেটিভ বের করতে খুব একটা কষ্ট হবে না, কারণ যারা হচ্ছে মোটামুটি স্কুলে থেকে কলেজে উঠে গেছো, তারা হচ্ছে ক্যালকুলাস শুরু করে দিয়েছো, বা যারা ফিজিক্স পড়া শুরু করে দিয়েছো তারা অবশ্যই হচ্ছে পারবা কি যে হচ্ছে মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো কিভাবে করতে হয়। তো খুব একটা কঠিন জিনিস না, যে কোনো একটা ইকুয়েশন মনে রাখো, এই কনসেপ্টটা মনে রাখো, আর হচ্ছে টি নিউ বাই ডি ল্যামডা বা যে কোনো একটা ডি ল্যামডা বাই ডি নিউ বের করতে পারলে তারপরে বসাও, তাহলে এই কোয়েশ্চন থেকে এই কোয়েশ্চন নিয়ে আসা যাবে। তো অনেক সময়তে দরকার হয় তোমার এই কোয়েশ্চনটা তোমার হয়তো মনে আছে, কিন্তু সূত্রের প্রত্যেকটা মান হচ্ছে ল্যামডার অনুসারে দেওয়া আছে বা প্রশ্নের যে কোনো মান, তখন তোমার হচ্ছে এই কোয়েশ্চন থেকে এই কোয়েশ্চন তোকে নিয়ে যেতে হতে পারে। তো অনেক সময়তে যে ইকুয়েশনের যে মান মানে সাধারণত ইকুয়েশন দিয়ে দেয়, যেরকম 2018 সালে র্যালের সূত্র দিয়েছিল, র্যালের সূত্র কিভাবে প্রতিপাদন করতে হয় সেটা এখন আমি যাচ্ছি। র্যালের সূত্র দেওয়া হয়েছিল, তখন হচ্ছে আমরা আইবিএম এ হচ্ছে ভোট করে ঠিক করেছিলাম যে র্যালের সূত্রটা অনেকে হয়তো মনে রাখতে পারেনি বা মনে রাখেনি, তো ওই জন্য সূত্রটা দিয়ে দিতে। তো বিশেষ ক্ষেত্রে আইবিএতে এরকম বড় বড় সূত্র দিয়ে দেওয়া হয়, দেখতে হচ্ছে আমার নিজের মনে নাই। কিন্তু তোমার বাই চান্স যদি মানে সাপোজ প্রবলেমের প্রত্যেকটা মান দেওয়া আছে হচ্ছে হয় ফ্রিকোয়েন্সি অনুসারে বা হয় ল্যামডা অনুসারে, তখন
কিন্তু তোমার একটা মনে আছে আর একটা মনে নাই, তখন তোমাকে এই জিনিসটা মনে রেখে প্রতিপাদন করে তারপরে হচ্ছে অঙ্ক করতে হবে। তো এই দুটা ইকুয়েশনের মধ্যে এখানে একটাই মনে রাখা মানে খুবই দরকার আর কি। সব মানে অ্যাস্ট্রোনমিতে যতগুলো বীজগণিত ইকুয়েশন আছে তার মধ্যে এই দুটা হচ্ছে আছে আর কি। তো একটা কোনো রকমে মনে রাখার চেষ্টা করা লাগবে। ওকে, এখন এই অঙ্কে এই মানে হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন যেহেতু আমি দেখাইনি, তবে এই জন্য হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমি হচ্ছে এখানে দেখাচ্ছি না। তবে এই ইকুয়েশনের ল্যামডা ইকুয়েশনটার জন্য দেখাচ্ছি আমি আর কি। ল্যামডা ইকুয়েশনটা আবার লিখি। টু এইচ সি স্কোয়ার ল্যামডা 5 EHC lambda KT minus 1। এই ইকুয়েশনটা দুইটা রেঞ্জ আছে। একটা হচ্ছে তুমি যদি মানে অনেক উচ্চ সীমা মানে এটা ধরো আবারও সেই হচ্ছে গ্রাফ, এদিকে ল্যামডা যায়, হ্যাঁ মানে এই ইকুয়েশনের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বা মানে সবচেয়ে মানে ছোট ছোট সবচেয়ে শক্তিশালী তরঙ্গের জন্য যে সীমাটা সেটাকে বলা হচ্ছে উইনস অ্যাপ্রক্সিমেশন। এটা কিভাবে আসে সেটা তোমরা দেখবা, তোমরা প্রতিপাদন করবে কিন্তু উইনের অ্যাপ্রক্সিমেশনের সূত্রটা কিভাবে আসে। তো এই জন্য ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন বোঝানো লাগবে। তো আমি এখানে বোঝাচ্ছি না। ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভবিষ্যতে যদি কোনো ডেল অ্যানালাইসিসের ক্লাস হয় তখন দেখাবো। তো উইনের অ্যাপ্রক্সিমেশন ইউজ করলে জিনিসটা হয় এই ইকুয়েশনটাকে লেখা যায় হচ্ছে উইনস অ্যাপ্রক্সিমেশন 2hc স্কয়ার বাই e টু দি পাওয়ার hc lambda kt মাইনাস। তো এটাকে বলা হচ্ছে ওয়াইনের অ্যাপ্রক্সিমেশন, উইনস অ্যাপ্রক্সিমেশন। তো তোমাদের কাজ হচ্ছে উইনসের অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে আসলো সেটা নিজে প্রতিপাদন করে করার ব্যবস্থা করা। তো নেটে ঘাটাঘাটি করবা কিভাবে আসছে, আমি একটা হিন্টও দিব না, এটা কোন মানে করাও ঝামেলা। এটা হচ্ছে উইনসের অ্যাপ্রক্সিমেশন। এটা হচ্ছে শর্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, শর্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। আর একটা হচ্ছে এই জিনিসটাই লং তরঙ্গ দৈর্ঘ্যের জন্য হচ্ছে এটা যদি ল্যামডা হয়, ল্যামডা যদি এদিকে বৃদ্ধি পায় তাহলে এদিকে শর্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এটা হচ্ছে লং তরঙ্গ দৈর্ঘ্য হবে। এই সীমাতে হচ্ছে এই ইকুয়েশনটা কাজে লাগানো যায়। তো যখন তুমি দেখবা যে কোনো অবজেক্ট থেকে কৃষ্ণ বস্তু থেকে যে ল্যামডা বা শক্তি আসছে সেটা হচ্ছে অনেক মানে ডেনসিটি অনেক বেশি, ডেনসিটি অনেক বেশি হওয়ার মানে হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুবই ছোট। মানে আরো খুব ভালো মতো বলা যায় জিনিসটা ব্লু শিফট হচ্ছে, ব্লু শিফট হচ্ছে। ব্লু শিফট হলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট হয়। বা তারাটা যদি হচ্ছে সাপোজ ব্লু স্টার হয়, ব্লু জায়ান্ট হয় বা কোনো এজিএন হয়, সুপারনোভা হয়, তখন আমরা সাধারণ ক্ষেত্রে সব ক্ষেত্রেই উইনসের অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করা যায়, যেহেতু সবগুলো তারাই হচ্ছে অনেক বেশি উজ্জ্বল হয়, অনেক বেশি আলো দেয়। কিন্তু রেড জায়ান্টগুলো হবে না, হোয়াইট ড্রফগুলো হবে, রেড জায়ান্টগুলো হবে না বা ব্রাউন ড্রফগুলো হবে, কারণ ওগুলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অনেক বড় বড়। তো বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য ছিল রেডিও গ্যালাক্সির জন্য যে সীমাটা সেটাকে বলে র্যালের সূত্র। র্যালের সূত্রকে হচ্ছে লেখা হচ্ছে 2ck t বাই এটা হচ্ছে র্যালের সূত্র লার্জ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। এটা হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য উইনসের অ্যাপ্রক্সিমেশন। এটা সূত্র, এটা অ্যাপ্রক্সিমেশন। তো এই জিনিসটা নিয়ে প্রবলেম আসছিল 2018 সালে। তো 2018 সালের এটা কত নাম্বার প্রবলেম, আমি হ্যাঁ 2014 সালে প্রবলেম আসছিল এই পুরো জিনিস নিয়ে। হচ্ছে 2014 সালে আয়ের 14 সালের 7 আর 8 নাম্বার প্রবলেমটা আসছিল।
আর এছাড়াও হচ্ছে 2018 সালে একটা প্রবলেম আসার কথা, যতটুকু মনে আছে। 2018 সালে একটা প্রবলেম ছিল আর 2014 সালে। তো এই দুটা প্রবলেম মানে এখন পর্যন্ত যেগুলো যা যা শিখলা তা দিয়ে তুমি আপাতত এই প্রবলেমটা এই দুটা প্রবলেম আর 2018 সালের আয়ের একটা প্রবলেম আছে, এই প্রবলেমের নাম্বার মনে নাই, এই দুইটা প্রবলেম দেখতে পারবা। তো আরেকবারে এটা হচ্ছে তখনই ইউজ করবা যখন তুমি দেখতেছো কি যে তুমি সাধারণ ইকুয়েশন জানো, কিন্তু সাধারণ ইকুয়েশন আমাদের এখানে খাটানো লাগছে না, কারণ আমি জানি কি যে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি বড়, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি আসছে, তখন আমি সরাসরি এই ইকুয়েশনের জায়গাতে এই ইকুয়েশন বসাতে পারবো। একইভাবে তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় এক্স রে, গামা বা ব্লু তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তখন হচ্ছে আমি এই ইকুয়েশনের পরিবর্তে ওয়াইন্সের অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারি, তে এই ইকুয়েশন দিয়ে সহজে অঙ্ক করা যাবে এই দুটো ইকুয়েশন দিয়ে। তো এই জন্য এই দুটো অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়েছে। এই দুটো অ্যাপ্রক্সিমেশন কিভাবে প্রতিপাদন করা হয় সেটা জাস্ট হচ্ছে ই এর পাওয়ারের উপরে নির্ভর করে, একটা হিন্ট দিলাম। তো তোমরা হচ্ছে নেট ঘেটে বা যেভাবে হোক এই দুটা সূত্র কিভাবে প্রতিপাদন হয় সেই জিনিসটা তোমরা দেখে নিতে পারো। এখন পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কোন সেকেন্ড লাইনে যে বললা সেটা তো বুঝতে পারছি না। এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা একটু কমেন্টে করো, স্পেসিফিক করো যে কোন লাইনে ছিল, তাহলে হচ্ছে যখন প্রিভিয়াসলি আবার এই লাইভটা রিমাইন্ড করা হবে তখন হচ্ছে আমাকে একটু টাইম স্ট্যাম্পটা বলে দিও যে কোন মোমেন্টে এই এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যা শিখলাম সামারি। এক শিখলাম হচ্ছে ব্ল্যাক বডি এর হচ্ছে ইকুয়েশন হচ্ছে বি ল্যামডা টি শিখেছি, পি নিউ টি শিখেছি, তারপরে হচ্ছে সলিড অ্যাঙ্গেলের ইকুয়েশন এখানে দুইটা শিখেছি, তারপরে এটা হচ্ছে দুইটা অ্যাপ্রক্সিমেশন শিখেছি। অ্যাপ্রক্সিমেশন একটা হচ্ছে র্যালে র্যালে একটা হচ্ছে ওয়াইন, আর এটা দুইটা ইকুয়েশন মোটামুটি শিখেছি। তো এই পর্যন্ত মানে ব্ল্যাক বডির এই পর্যন্ত যতগুলো কাজ করছিলাম তখন আমরা খেয়াল করো সবকিছু যখন এনার্জি বের করছিলাম একটা নির্দিষ্ট ল্যামডার জন্য বা নির্দিষ্ট নু বা মু এর জন্য বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। তো এটা একটা এনার্জি। এনার্জি বলতে আমরা কি বলতে মানে ই এর যে সূত্রটা দেখেছিলাম তার মানে কি বলছে একটা কৃষ্ণ বস্তু থেকে একটা নির্দিষ্ট মোমেন্টে কি পরিমাণ এনার্জি বের হচ্ছে। তো এই জিনিসটাকেই আমরা বলতে পারি, এই জিনিসটা যদি আমরা পুরো স্ফিয়ারের জন্য ইন্টিগ্রেট করি, এই এনার্জিটাকে যদি পুরো স্ফিয়ারের জন্য ইন্টিগ্রেট করি তাহলে যে জিনিসটা বানাচ্ছে আমি তাহলে একটা স্ফিয়ারের বা একটা স্ফেরিক্যাল কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি নির্দিষ্ট পরিমাণ সময়ে নির্দিষ্ট কি পরিমাণ এনার্জি বিকিরণ করছে সেই জিনিসটা বের করতে পারছি আমরা কি এই যে কোনো একটা ইকুয়েশন দিয়ে, তাই না? তাহলে আগে আমরা বলতে পারি না এই জিনিসটা আসলে মনোক্রোমাটিক যে কোনো একটা নির্দিষ্ট ল্যামডা যখন হবে একটা নির্দিষ্ট মু যখন হবে তখন ওটাকে আমরা অবশ্যই বুঝতে পারি একটা নির্দিষ্ট তরঙ্গ নিয়ে কাজ করছি, তখন এই জিনিসটাকে আমরা বলতে পারি মনোক্রোমাটিক লুমিনোসিটি। ক্রোমাটিক লুমিনোসিটি লুমিনোসিটি কি একটা কৃষ্ণ বস্তুর নির্দিষ্ট পরিমাণ সময় কি পরিমাণ শক্তি বিকিরণ করে সেটাই লুমিনোসিটি। আর এই জিনিসটা কি হচ্ছে আমরা এই দুইটা জিনিস দিয়ে কি বের করতে পারছি সেটা হচ্ছে মনোক্রোমাটিক লুমিনোসিটি। যদি এই পুরো জিনিসটাকে যদি একটা তারার জন্য হয় তখন আমরা যদি পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হলে সেই পুরো স্ফিয়ারে ইন্টিগ্রেট করতে হবে, তখন এরিয়াটা হবে হচ্ছে 4 পাই আর স্কয়ার আর কি। এরিয়া
ডেল এ হবে হচ্ছে 4πr² ইন্টিগ্রেট করলে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা জিনিসটা পাচ্ছি মনোক্রোমাটিক লুমিনিসিটি, মানে একটা কৃষ্ণ বস্তু থেকে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য কি পরিমাণ শক্তি পাচ্ছি, এই জিনিসটা হচ্ছে কেন প্রয়োগ করছি আমরা। হ্যাঁ, তো এই এখন মনে রাখবে যে একটা মনোক্রোমাটিক লুমিনিসিটি আমরা বের করলাম এই দুইটা ইকুয়েশন থেকে। এখন আমাদের কার্ভ ছিল হচ্ছে এটা, যে কোনো নিতে পারো, ল্যামডাও নিতে পারো, বা হচ্ছে ল্যামডা নাও, এখানে এখানে ল্যামডা নিলে আমাদের সুবিধা। হ্যাঁ, আর এখানে ব্রাইটনেস নাও। যদি ব্ল্যাক বডির কার্ভ দেখি তাহলে আমরা বুঝতে পারছি কি যে হচ্ছে কি এই কার্ভের একটা পিক আছে, ম্যাক্স আছে। তো ব্ল্যাক বডির ওয়েনের অ্যাপ্রক্সিমেশন থেকে তুমি সহজে আনতে পারো কি উইনের লটাকে প্রতিপাদন করতে পারো। প্রতিপাদন করতে কি করা লাগবে কি যে ওই উইনের অ্যাপ্রক্সিমেশনকে হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের জন্য এই মোমেন্টে ওটাকে ডেরিভেটিভ করা লাগবে, ডি বাই ডি ল্যামডা করা লাগবে। ডেরিভেটিভের মান হচ্ছে 0 ধরো, তাহলে এটাকে পিক পাওয়া যাবে। ওই উইন্সের অ্যাপ্রক্সিমেশনকে তুমি যদি হচ্ছে ডেরিভেটিভ করে, মানে ডেরিভেটিভ জিনিসটা ঝামেলা আছে, খুব ঝামেলাও না, আচ্ছা দেখানো যায়। তো আমরা জানি কি যে কোনো কার্ভের মানে ঢাল যেখানে সমান হয় সেখানে হচ্ছে হয় ম্যাক্সিমাম পাওয়া যাবে বা মিনিমাম পাওয়া যাবে। তো আমরা যদি হচ্ছে ব্ল্যাক বডি এর কার্ভের যেই মোমেন্টে ঢাল 0 হয়, ডেরিভেটিভের মান 0 হবে, সেই জিনিসটা পেলে আমরা ম্যাক্স পাবো। তো এই ডেল ম্যাক্স এর জিনিসটাকেই হচ্ছে ওয়েন্সের অ্যাপ্রক্সিমেশন জানা যায়। ওয়েন্সের অ্যাপ্রক্সিমেশন সূত্রটা হচ্ছে ছিল 2hc del 5 e minus hc lambda kt। এখন ফার্স্ট অফ অল এখানে এক্সপোনেন্ট আছে। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে i, তাহলে লন i নি, তারপরে এক্সপোনেন্ট গুলো হচ্ছে সবগুলো হচ্ছে সুন্দরভাবে এভাবে চলে আসছে 2h c স্কয়ার বাই ল্যামডা প্লাস লন e টু দি পাওয়ার এটা। তারপরে হচ্ছে জিনিসটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করার পরে হচ্ছে যখন তুমি এটাকে ডি বাই ল্যামডা দিয়ে উভয় পাশে হচ্ছে যখন ইয়া করবা, ডেরিভেটিভ করবা, তখন যে জিনিসটা হচ্ছে এই পাশে হবে হচ্ছে ডি আই বাই ডি ল্যামডা, আর এই পাশে আসবে হচ্ছে 5 বাই ল্যামডা এইচ সি বাই গেট টি। মানে এই পাশে লনকে সহজ করে ডেরিভেটিভ করেছি, আর কি ডেরিভেটিভ করে এখানে মান ছড়িয়ে দিয়েছি। এখন আমি জানি কি যে হচ্ছে এই মানটা 0, এই মানটা 0। এখন যদি ইকুয়েশনকে সিম্পলিফাই করো, তো যেটা ইকুয়েশনকে যদি সিম্পলিফাই করো তাহলে হচ্ছে ল্যামডা ম্যাক্স আসে হলো hc বাই 5kt। এখন hc বাই 5k এই মানটাকে বলা হয় b, উইন্সের উইনের ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট b বাই t লেখা যায়। এটার মান আমরা জানতাম কি যে 0.0029। এইটার মানই হচ্ছে এটা। তো প্রতিপাদন আমাদের আসলে জানা লাগবে না, তোমরা সহজে অঙ্ক করে দিতে পারবে। এখন থেকে অঙ্ক কি করবা, এখন থেকে সহজে হচ্ছে আমরা অঙ্ক করবো হচ্ছে ল্যামডা মাস বের করা লাগবে, মানে কোনো কৃষ্ণ বস্তু থেকে
নির্দিষ্ট মোমেন্টে কি পরিমাণ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বিকিরণ করে সেই জিনিসটার জন্য সরাসরি আমরা সূত্র লিখব কি ম্যাক্স বি বাই টি। এটা হচ্ছে মানে এই ইকুয়েশনটাই হচ্ছে তোমরা আদিম কাল থেকে বাচ্চা কাল থেকে শিখে আসছো। এই জিনিসটা কিভাবে প্রতিপাদন করা হয় সেই জিনিসটা আমি এই প্রথম না দুবার ক্যাম্পেও মানে গত 2 বছরের ক্যাম্পেও দেখাইনি, তো এই বছরই প্রথম দেখালাম। তো এই জিনিসটা এইভাবে আসে বেসিক্যালি এই কার্ভের আমরা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টটা বের করেছি আর কি। আচ্ছা, একইভাবে হচ্ছে আমরা জানি কি যে এই কার্ভের আচ্ছা এতক্ষণ ধরে এর আগে আমরা মনোক্রোমাটিক লুমিনিসিটির ক্ষেত্রে কি করছিলাম, এই জিনিসটা পুরোটা যদি এইভাবে বিকিরণ করে, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি ল্যামডাতে তার একটা মনে করো একটা ল্যামডাতে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সে বিকিরণ করে, ল্যামডার মান আমরা জানি। হ্যাঁ মনোক্রোমাটিক লুমিনিসিটির ক্ষেত্রে কি করছিলাম কি যে ওই তারাটা একটা নির্দিষ্ট সময়ে জাস্ট এতটুকু এনার্জি এই বরাবর যে এনার্জিটা আছে কি পরিমাণ বিকিরণ করে সেটা হচ্ছে আমরা বের করছিলাম হচ্ছে এটাতে মনোক্রোমাটিক লুমিনিসিটিতে। কিন্তু খেয়াল করো এখানে যখন আমরা কাজ করছি, যখন দেখো এই যে পুরা ফাঁকা অংশ, এই পুরা ফাঁকা অংশ, এই পুরা ফাঁকা অংশ বাদ দিচ্ছি, তারা এতগুলো এনার্জির মধ্যে জাস্ট কাউন্ট করছি আমরা এই অংশটুকু এই ল্যামডার জন্য, এটা যদি বি হয় আর কি। কিন্তু তারাটা অবশ্যই কি প্রতিটা তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করে, জাস্ট শুধু তো ল্যামডাতে বিকিরণ করে না। এই জিনিসটাকে পুরো যদি ইন্টিগ্রেট করি, এই পুরো জিনিসটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমরা বোলোমেট্রিক লুমিনিসিটি বা সোজা বাংলায় যেটাকে আমরা বলি লুমিনিসিটি, সেই জিনিসটা পাবো হচ্ছে আমরা এটার মাধ্যমে। এটাকে যদি পুরো ইন্টিগ্রেট করি, তো ইন্টিগ্রেশনটা খুবই বিদঘুটে। ইন্টিগ্রেশন করলে যেটা আসে সেটা হচ্ছে আমরা খুব সহজে, এটাই হচ্ছে আমাদের স্টিফেন্সের ল সিগমা টি টু দি পাওয়ার 5, মানে একটা কৃষ্ণ বস্তু ইন্টিগ্রেট করে দেখাইলাম না, ইন্টিগ্রেশনটা খুব ঝামেলার আর কি। তো একটা কৃষ্ণ বস্তুর প্রতি সেকেন্ডে এই কার্ভ অনুযায়ী যদি ইন্টিগ্রেট করে যে সকল তরঙ্গদৈর্ঘ্যে যে পরিমাণ মানে শক্তি বিকিরণ করে সেটা হচ্ছে সিগমা আর টি এর মানে চতুর্ঘাতের সমানুপাতিক, বা এই জিনিসটাকে লেখা হয় হচ্ছে, এই জিনিসটা কে বলা হয় স্টিফেনের ল, এটাকে লেখা হয় হচ্ছে খেয়াল করো এই টিটাকে বলা হবে টি ইফেক্টিভ। আমি এর আগে যারা হার্টসমান রাসেল ডায়াগ্রাম নিয়ে ভিডিও ক্লাসটা দেখেছে তারা লক্ষ্য করেছে বারবার করে টি ইফেক্টিভ বলার ক্ষেত্রে জোর দিচ্ছিলাম। কেন জোর দিচ্ছিলাম সেটা খেয়াল করো, তোমাদের মানে আস্তে আস্তে যাব। তো খেয়াল করো এর একটা টি ইফেক্টিভ, এই জিনিসটা পার এরিয়াতে, তার মানে এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করা যায়, পার এরিয়াতে হলে পুরো এরিয়ার জন্য এ। তো আমরা আবারও জানি যে পুরো স্ফিয়ারের জন্য হয় হচ্ছে এর মান হচ্ছে 4 পাই আর স্কয়ার। তো শেষ পর্যন্ত যখন আমরা শুধু স্টিভেন্সের ল লিখব পার এরিয়ার জন্য তখন আমরা শুধু এফ দিয়ে লিখি, কিন্তু যখন আমরা লুমিনিসিটি ইকুয়েশন ফাইনালি লুমিনিসিটি ইকুয়েশন লিখি তখন আমরা লিখি এল দিয়ে। তখন আমরা তো ফাইনাল ইকুয়েশনটা আসে হচ্ছে 4 পাই আর স্কয়ার সিগমা টি টু দি পাওয়ার 4। এই ইকুয়েশনটা সারা জীবন ইউজ করে আসছে। এই ইকুয়েশনটা কিভাবে আসে আশা করছি এবার একটু হলেও ক্লিয়ার হয়েছে। এটা শুধু স্টিভেন্সের ল, এটাকে বলবো হচ্ছে স্টিফেন্স বোলজাম্যান ল। তো এক্ষেত্রে হচ্ছে 4 পাই আর স্কয়ার হচ্ছে একটা কৃষ্ণ বস্তু যদি গোলাকার হয় তার সেটার এরিয়া, এটা হচ্ছে সিগমা। সিগমার মান হচ্ছে তোমরা মনে রাখতে হবে বা হচ্ছে কনস্ট্যান্ট টেবিলে দেওয়া থাকে, সিগমার মান
সামথিং একটা 5 টু দি পাওয়ার সামথিং। টি এর মানে এখানে ইফেক্টিভ লিখবো সবসময়। তো এই টিটাতে অনেক সময় এটাকে বলে ইফেক্টিভ টেম্পারেচার, বাংলাতে বলে হচ্ছে কার্যকরী তাপমাত্রা, কার্যকরী তাপমাত্রা তুমি না বলতে পারো। তো এটা যদি তারা হয়, আমি জানি না এই তারার সারফেসে টেম্পারেচার কত, আর এতটুকুও জানা উচিত কি যে তার কেন্দ্রের তাপমাত্রা সারফেসের চেয়ে অবশ্যই বেশি হবে, কিন্তু আমরা কেন্দ্রের তাপমাত্রা তো আরো জানতে পারবো না যদি সারফেসে মানে সারফেসেরটাই বুঝতে পারি না, তারপরে আবার হচ্ছে কেন্দ্রের কেন চিন্তা ভাবনা করবো। কেন্দ্রের তাপমাত্রা বের করা যায়, সেটাও আমরা ভবিষ্যতে স্টেলার স্ট্রাকচার হিসেবে যদি পড়ি তাহলে সেটা হচ্ছে জানতে পারবো আর কি। কিন্তু আমরা হচ্ছে এখানে আছে একটা বস্তু হিসেবে আমরা এখানে আছি, আমরা তো এখানে থার্মোমিটার নিয়ে যে মেপে আসতে পারি না কি যে ওটা এটা টেম্পারেচার কি। তো আমরা ইন্ট্রিনসিক টেম্পারেচার, সক্রিয় টেম্পারেচার বা অ্যাবসোলুট টেম্পারেচার তারা সারফেসে সেটা বের করতে পারি না, কিন্তু বের করতে পারি কি যে এটা হওয়া সম্ভব সেটা বের করতে পারি। তো আমরা স্টিফেন বোলজম্যান ল আর স্টিফেন্স লতে যে টিটা বের করি, মানে হচ্ছে প্রথমে ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশন দিয়ে হচ্ছে যে টিটা ধরে নিয়ে কাজ করছিলাম, সেই জিনিসটাকে আমরা বলবো ইফেক্টিভ টেম্পারেচার, যেটা হওয়া সম্ভব। তো এটা যত সারফেসে কাজ করছে, সারফেস নিয়ে চিন্তা ভাবনা করছি। তো আবার এতটুকু মনে রেখো যে হচ্ছে একটা তারার করোনাতে টেম্পারেচার সারফেসের চেয়ে বেশি, এই জিনিসটা নিয়ে অনেক পেপার টেপার বের হয়েছে। এই জিনিসটা একটা মানে অ্যাস্ট্রোনমিক্যাল হচ্ছে মজার জিনিস লোকজন ইউজ করে আর কি। তো আমরা সারফেস নিয়ে কাজ করছি, আমরা যেহেতু জানি না, আমরা কোথাও মেপে আসতে পারি না, আমরা খালি ধরে অনুমানই করতে পারছি তারার সারফেসের টেম্পারেচারটা এত হওয়া সম্ভব। তো প্রবলেমে তুমি এই টেম্পারেচারটা টিকে তুমি সারফেস টেম্পারেচার হিসাবে দেখতে পারো, সারফেস টেম্পারেচার হিসেবে বলা হয়, কিন্তু এই জিনিসটা আসলে ইফেক্টিভ টেম্পারেচার হিসেবে অ্যাস্ট্রোনমিতে আসলে ভালো মতো বলা হয়। তো যতটা তারা পৃষ্ঠে নিয়ে কাজ করছি তার জন্য সারফেস টেম্পারেচার বলা হয়। আর এটা অবশ্যই তারা রেডিয়াস। আর এটা এই পর্যন্ত গেলে হচ্ছে আমরা রেডিয়েশন লয়ের প্রায় প্রত্যেকটা সূত্র নিয়ে আলোচনা করে ফেলেছি। তো হচ্ছে আর এখন মনে হয় তোমরা হচ্ছে লুমিনিসিটি আর উইন্সের লটাকে একটু আলাদা ভাবে দেখার চেষ্টা করবা। তো হচ্ছে লুমিনিসিটি হচ্ছে 4 পাই আর স্কয়ার সিগমা টি টু, এটা খুবই চিরাপরিচিত সূত্র। আর ল্যামডা ম্যাক্স হচ্ছে বি বাই টি। আর এ পর্যন্ত তো যত কিছু শিখলাম এগুলোতে মোটামুটি আমাদের রেডিয়েশন লয়ের বেসিক্স গুলা হয়ে গেছে। আমি একটা জিনিস মানে শেষ করে হচ্ছে দেখিয়ে হচ্ছে আমরা আপাতত নামাজ ব্রেকে যাব। তো ফাইনাল জিনিসটা হচ্ছে, সাপোজ আমাদের কাছে একটা ডিটেক্টর আছে, ডিটেক্টরে নির্দিষ্ট পরিমাণ আলো পড়লেই ডিটেক্টরটা কোনো বস্তুকে শনাক্ত করতে পারে। তো ধরে নিই নির্দিষ্ট পরিমাণ যে ফ্লাক্সটা, এটা একটা তল, এই ডিটেক্টরের তলে নির্দিষ্ট পরিমাণ এস পরিমাণ ফ্লাক্স পড়লেই সে হচ্ছে ডিটেক্টর কাউন্ট করতে পারে কি যে হ্যাঁ আসলে কোনো শক্তি বা কোনো বস্তু থেকে শক্তি আসছে। হ্যাঁ, তো সাপোজ আকাশে একটা নির্দিষ্ট এরিয়াতে অনেকগুলো তারা আছে এবং প্রত্যেকটা তারার লুমিনিসিটি এল সমশত ভাবে ছড়িয়ে আছে, একটা নির্দিষ্ট রিজনে কাজ হচ্ছে। যখন আমি হচ্ছে মনে করো একটা আকাশে কাজ করব, তখন আকাশের একটা রিজন নিয়ে কাজ করবো, একটা নির্দিষ্ট স্পেসিফিক তারা নিয়ে তো কাজ করতে পারবো না, একটা রিজন নিয়ে কাজ করবো। রিজনে আমি কল্পনা করে নিলাম যে প্রত্যেকটা তারা আছে, সবগুলো তারা সুষমভাবে ছড়িয়ে আছে একটা নির্দিষ্ট রিজনের মধ্যে এবং প্রত্যেকটা তারা লুমিনিসিটি এল। এখন যদি প্রত্যেকটা তারা লুমিনিসিটি এল হয় তাহলে হচ্ছে প্রত্যেকটা তারা থেকে এল টোটাল লুমিনিসিটি, টোটাল লুমিনিসিটি। আর আমি যে পরিমাণ ফ্লাক্সটা পাবো সেটা হচ্ছে 4 পাই ডি স্কয়ার, আমি ধরলাম এটা এফ। তো আমাদের ডিটেক্টর এই অঞ্চল থেকে মানে হচ্ছে এতগুলো বস্তু মানে শনাক্ত করার জন্য, ডিটেক্ট করার জন্য অবশ্যই আমাদের ফ্লাক্সের সাথে এটাকে বলবো হচ্ছে লিমিটিং ফ্লাক্স, এটা হচ্ছে ফ্লাক্স। লিমিটিং ফ্লাক্সের সম্পর্ক থাকা লাগবে হচ্ছে এটা সম্পর্ক থাকা লাগবে। তাহলে আমরা বলতে পারি কি যে
ডি ম্যাক্স পরিমাণ দূরত্বে যদি থাকে, এই পরিমাণ দূরত্বের জন্য ফ্লাক্সটা আমরা পাবো। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা হচ্ছে এই রিজনে যদি নাম্বার ডেনসিটি মানে প্রত্যেক এই রিজনে তারাগুলোর যে ডেনসিটি সেটা যদি n নট হয় আর d ম্যাক্স পরিমাণ দূরত্বে থাকলে তো আমরা যদি ফ্লাক্স কাউন্ট করতে পারি, মানে আমাদের ডিটেক্টর কাউন্ট করতে পারে, তোমার হোমওয়ার্ক হচ্ছে নামাজ ব্রেকের মধ্যে কি যে হচ্ছে তুমি বের করো কি যে এই রিজনে কতগুলা বস্তু আছে, n সংখ্যক কতগুলা বস্তু আছে যেগুলো আমাদের ডিটেক্টর কাউন্ট করতে পারবে। কতগুলো বস্তু মানে তারার সংখ্যা তোমাকে বের করা যাচ্ছে আর কি। তুমি জানো ডি ম্যাক্স কত, আর তুমি কল্পনা করে নিতে পারো কি যে তোমার একটা শেল আছে, তুমি এই বস্তু নিয়ে কল্পনা করছো, এই বস্তুর একটা শেল নিয়ে কাজ করছি, সে বস্তুর পুরো রিজনের রেডিয়াস আর, এবং এই জিনিসটার যে একটা নির্দিষ্ট অংশের পুরুত্ব সেটা হচ্ছে ডিআর। এখন বের করো যে এই রিজনের মধ্যে কতগুলা তারা থাকা সম্ভব যেগুলো আমাদের ডিটেক্টর কাউন্ট করতে পারবে। এটা একটা ইকুয়েশন বের করো। এটা হচ্ছে হোমওয়ার্ক। আর প্রথম ক্লাসটা আপাতত এখানে শেষ। এরপরে আমরা হচ্ছে শেষ করে নামাজ ব্রেক থেকে এসে তারপরে হচ্ছে অঙ্কটা বাজে, এখন বাজে হচ্ছে 6:37। আমরা হচ্ছে নেক্সট ক্লাস শুরু করবো 7:30টায়। এখন পর্যন্ত তোমরা যা যা বুঝলা না সবগুলো হচ্ছে এই মানে আমরা এরপরে ক্লাস শুরু করবো 7:30টায়। তো হচ্ছে 7:30টার মধ্যে হচ্ছে তুমি যা বুঝলা না হচ্ছে দেখো। আর 3টা হোমওয়ার্ক দিয়েছি, একটা হচ্ছে র্যালের সূত্র আর উইনের অ্যাপ্রক্সিমেশন, এই দুটা হচ্ছে কিভাবে আসে সেটা বের করে দেখা। আর এই প্রবলেমটা নিয়ে চিন্তা ভাবনা করা যে n এর মান কত হবে, মানে ডিটেক্টেবল কতগুলো সোর্স আমাদের এই ডিটেকশন মানে ডিটেক্টর দিয়ে পরিমাপ করা যাবে, সম্পর্কটা কি আসছে আর কি। আপাতত এখানে শেষ। আচ্ছা, প্রবলেমটা আরেকবার যদি বলতে হয়, গেল আমার ল্যাপটপটা। সাপোজ আমাদের কাছে একটা ডিটেক্টর আছে, ডিটেক্টরে এস পরিমাণ ফ্লাক্স যদি আসে তাহলে সে হচ্ছে যে কোনো একটা বস্তুকে কাউন্ট করতে পারবে, ধরতে পারবে। এখন একটা বস্তু থেকে একটা রিজনে অনেকগুলো বস্তু আছে বা অনেকগুলো তারা আছে যাদের নাম্বার ডেনসিটি n নট, এবং আমি ধরে নিব প্রত্যেকটা তারা লুমিনোসিটি l। তাদের থেকে ম্যাক্সিমাম দূরত্ব যেই দূরত্বে থাকলে তাদেরকে শনাক্ত করা যাবে, তাহলে অবভিয়াসলি হবে হচ্ছে L/4πf, বা এখানে আমি তুমি লিখতে পারো হচ্ছে 4πs। এই ক্ষেত্রে এখন তুমি শর্ত জানো কি, এখানে হচ্ছে নাম্বার ডেনসিটি n নট এবং তার ম্যাক্সিমাম দূরত্ব d। হ্যাঁ, আমাদের থেকে তাদের ম্যাক্সিমাম দূরত্ব d। তাহলে এই রিজন অফ স্পেসে কতগুলা মানে ডিটেক্টেবল সোর্স আছে, মানে আমাদের এই যে হচ্ছে ডিটেক্টর আছে, এই ডিটেক্টর কতগুলা ডিটেক্টেবল সোর্স কাউন্ট করতে পারবে, মানে কতগুলা তারা কাউন্ট করতে পারবে, এই নাম্বার n কত তুমি ধরে নিতে পারো এখানে হিন্ট হিসাবে যে এই পুরা রিজনের যে ব্যাসার্ধ সেটা আর আর পুরুত্ব হচ্ছে একটা নির্দিষ্ট অংশের পুরুত্ব হচ্ছে dr। এখন তুমি বের করো n এর মান কত, মোটামুটি এত। প্রপার ইকুয়েশন মানে হচ্ছে স্টিফেন বোলজাম্যানের ইকুয়েশন যখন লিখি সেটাকে সরাসরি স্টিফেন বোলজাম্যানের ইকুয়েশন যখন লিখি সেটাকে সরাসরি এল দিয়ে প্রকাশ করা হয়। আর যখন শুধু স্টিফেনের ইকুয়েশন লিখি যেখানে হচ্ছে এরিয়া থাকে না, জাস্ট সিগমা টি টু দি পাওয়ার 4 থাকে, তখন সেটাকে এফ দিয়ে প্রকাশ করা হয় কনভেনশন আর কি, অত কিছু না।